আমি মনির, গ্রামের সাধারণ পরিবারের একটি ছেলে। এবার ইন্টার পাস করে অনার্সে ভর্তি হয়েছি, তা এখন শহরেই থাকি। তবে এখানে যা খরচ, তাতে আমার পরিবারের পক্ষে এটা সামলানো অনেক কষ্ট হয়ে যাবে। না, যা করার আমাকেই করতে হবে। ক্যাম্পাসে বসে এটাই ভাবছি, কোথা থেকে জানি মিনহাজ আসলো। কিরে, এখানে বসে কি ভাবতেছিস? না, তেমন কিছু না। তেমন কিছু না মানে? কিছু তো একটা হয়েছে, না হলে এইভাবে মন খারাপ করে থাকিস কেন? আসলে তুই তো জানিস আমার পরিবারের অবস্থা, তাই ভাবতেছি একটা টিউশনই করাবো, কিন্তু স্টুডেন্ট কোথায় পাবো? এই কথা ভাবতেছিস? আরে, এটা কোনো ব্যাপার না। আমাদের পাশের বাসার আঙ্কেল আমাকে কয়েকদিন থেকেই বলতেছে ওনার মেয়ের জন্য একজন টিচার খুঁজে দিতে। তুই ওকে পড়াতে পারিস। মেয়েটাও অনেক সুন্দর, লাইন মারতেও পারবি। ধুর, এসব আজে বাজে কথা বাদ দে। আমি আঙ্কেলকে ফোন করে বলে দিতেছি, তুই বিকেলে ওনাদের বাসায় গিয়ে কথা বলে আসিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দোস্ত। ধন্যবাদের কিছু নাই। মাসের প্রথম বেতন দিয়ে সবাইকে একটা ট্রিট দিতে হবে। তোরা যে ধরনের হারামি, তোদের না খাওয়াতে চাইলে তোরা জোর করে খাবি, আমি তা জানি। এখন চল। হ্যাঁ চল। আমি আর মিনহাস ক্লাসে গেলাম। ক্লাস শেষ করে আমি ম্যাচে গেলাম, গিয়ে দিলাম একটা ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে রেডি হয়ে মিনহাসের দেওয়া ঠিকানায় গেলাম। বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। একটু পর একটা বাচ্চা এসে দরজা খুলে দিল। কাকে চান? তুমি কি রাফি আঙ্কেলের ছেলে? জি। আপনি কে? তোমার আব্বু বাসায় নেই? হ্যাঁ আছে। তোমার আব্বুকে ডাকো, উনি আমাকে চিনতে পারবে, তুমি চিনবে না। আচ্ছা ঠিক আছে। একটু পর আঙ্কেল আসলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা। জি আঙ্কেল, আমাকে মিনহাস আপনাদের বাসায় আসতে বলেছে। ও তুমি মনির? জি আঙ্কেল। আসো ভেতরে আসো, বসো। একটু পর আন্টিও আসলেন। তা তুমি কি করো বাবা? আমি এবার অনার্স প্রথম বর্ষের ছাত্র। ও আচ্ছা, তুমি একটু বসো বাবা, আমি আমার মেয়েকে ডাকছি। আচ্ছা ঠিক আছে আন্টি। আন্টি ওনার মেয়েকে ডাকলো। একটু পর ওনার মেয়ে আসলো। এই যে বাবা, এটা আমার মেয়ে মিতু, এবার ক্লাস 10-এ পড়ে, ওর জন্যই তোমাকে ডাকা। আচ্ছা ঠিক আছে আন্টি। তাহলে বাবা, তুমি কাল থেকে ওকে পড়াতে আসো। আচ্ছা ঠিক আছে আন্টি, আজ তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। আমি বিদায় নিয়ে চলে আসলাম। মিনহাস কিন্তু ভুল বলেনি, মেয়েটা অনেক সুন্দর, তবে মেয়েটা এখনো পেয়েছি। আমি ম্যাচে চলে গেলাম। পরদিন কলেজে গেলাম, গিয়ে মিনহাসের সাথে দেখা। থ্যাংক ইউ দোস্ত, এত বড় একটা হেল্প করার জন্য। ওনাদের সাথে কি কথা হয়েছে তোর? হ্যাঁ হয়েছে। ও তাহলে ভালো। চল কিছু খেতে যাব। সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছে, কিছু খাওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে চল। মেয়েটা কেমন? অনেক সুন্দর না? হ্যাঁ, মোটামুটি সুন্দর। আজকাল তো প্রাইভেট টিচারের সাথে অনেকেই প্রেম করছে, তুই একটু ট্রাই করিস। ধুর, তুই যে কি বলিস, ও তো বাচ্চা একটা মেয়ে। কি বলিস? ক্লাস 10-এ পড়ে আর তুই বলছিস বাচ্চা মেয়ে? নয়তো কি, এসব আজে বাজে কথা বাদ দে, চল খেয়ে ক্লাসে যাব। হ্যাঁ চল। মিনহাস আর আমি খেয়ে ক্লাস করে ম্যাচে চলে আসলাম। বিকেলে রেডি হয়ে চললাম পড়াতে। বাসায় গিয়ে কলিং বেলে চাপ দিতেই বাচ্চাটা এসে দরজা খুলে দিল। ও স্যার আপনি, আসুন। তুমি আমাকে স্যার বলছো কেন? আমি তো তোমার স্যার না। স্যার না বললে কি বলবো? তুমি আমাকে ভাইয়া বলিও। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি আপুকে ডেকে আনি। আচ্ছা ঠিক আছে। ছেলেটা চলে গেল। আমি বসে আছি। একটু পর মিতু আসলো। এসেই আমাকে সালাম দিল। কেমন আছেন স্যার? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ স্যার, ভালো আছি। তোমায় একটা কথা বলি। হ্যাঁ বলেন। আমাকে স্যার বলিও না, স্যার বললে কেমন জানি লাগে। তাহলে আমি আপনাকে কি বলবো? তুমি আমাকে ভাইয়া বলিয়ে ডাকিও, কেমন? আচ্ছা ঠিক আছে। আমি মিতুকে পড়াচ্ছি। পড়া শেষে মিতুর আম্মু আসলো। ভালো আছো বাবা? জি আন্টি, ভালো আছি। মিতু কেমন পড়া পারে? জি আন্টি, পারে ভালোই। তুমি একটু দেখিও বাবা, ও একটা শয়তান, সারাক্ষণ ওর মাথায় শুধু শয়তানি বুদ্ধিই করে, আর এই বুদ্ধি খাটিয়েই পড়াশোনার 12টা বাজিয়েছে। তুমি একটু দেখিও তো। আচ্ছা ঠিক আছে আন্টি, কোনো সমস্যা নেই। আর ও কোনো শয়তানি করলে আমাকে বলে দেবে। আচ্ছা ঠিক আছে আন্টি। আন্টি চলে গেল।
আমার কেমন জানি মনে হলো এতক্ষণ থেকে আমার সাথে খুব ভদ্রভাবেই কথা বললো, কিন্তু এই যে শয়তান নাম্বার 1, এটা তো আন্টি না বললে জানতেই পারতাম না। যাই হোক, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই টিউশনি কিছুতেই হাতছাড়া করা যাবে না। আচ্ছা ঠিক আছে মিতু, তুমি অঙ্কগুলা দেখিও, আমি আজ গেলাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে পড়িয়ে আমি মেসে চলে গেলাম। খেয়ে একটু পরে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে উঠে কলেজে গেলাম। কি স্যার, প্রথম দিন টিউশনি কেমন ছিল? হ্যাঁ ভালোই ছিল, কিন্তু আন্টি বলল ও নাকি সেই রকমের শয়তানি বুদ্ধি নিয়ে ঘোরে। কেন, তুই কিছু বুঝতে পারিসনি? না তো, আমার সামনে তো অনেক ভদ্রভাবে ছিল। প্রথম দিন বলেই তোকে একটু ছাড় দিয়েছে। কয়েকদিন যাক, তাহলেই বুঝতে পারবি ও কি ধরনের শয়তান। তবে ওর একটা ভালো দিক আছে। কি সেটা? ওর সাথে যার ফ্রেন্ডশিপ হবে তার সাথে ও খুব ভালো, আর যার সাথে ওর একবার বাঁচবে তার খবর টিভিতে দেখিয়ে তারপর ছেড়ে দিবে। তোর জন্য ভালো উপদেশ, ওর সাথে একটু মিল দিয়ে চলবি। আচ্ছা ঠিক আছে, চল। হ্যাঁ চল। ও ভালো কথা, আজ মেয়েতুকে পড়িয়ে আমাদের বাসায় যাস, আম্মু তোকে ডাকছে। আচ্ছা ঠিক আছে। কলেজ শেষ করে ম্যাচে আসলাম, তারপর বিকেলে পড়াতে গেলাম। আজকেও তেমন কিছু দেখলাম না, পড়িয়ে আমি চলে আসলাম। এভাবেই প্রায় 15 দিন চলে গেল, কিন্তু আসল কাহিনী শুরু হয়েছে এখন। কলেজ থেকে এসে বিকেলে মিতুকে পড়তে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় একটা অজানা নাম্বার থেকে ফোন আসলো। হ্যালো, কে বলছেন? ভাইয়া আমি মিতু বলছি। হ্যাঁ মিতু, বলো। ভাইয়া আজকে আসেন না পড়াতে। কেন? আমার খুব মাথা ব্যথা করছে, আজকে পড়তে পারবো না। আচ্ছা ঠিক আছে। ফোন কেটে দিয়ে বাইরে চলে গেলাম। পরদিন ওকে পড়াতে গেলাম। মিতু, কালকের কাজগুলো করেছো? না ভাইয়া, খুব ঘুম আসছিল তো তাই ঘুমিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, কাল কিন্তু মনে করে করবা। আচ্ছা ঠিক আছে। আমি মিতুদের বাসা থেকে সোজা মিনহাসের বাসায় গেলাম। আন্টি দরজা খুলে দিল। আমি আন্টির সাথে একটু কথা বলে মিনহাসের রুমে চলে গেলাম। আরে মনির, তুই আয়, বস। আসলাম। বাসায় কি করতেছিস? তেমন কিছু না। চল বাইরে থেকে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চল। মিনহাস আর আমি বাইরে গেলাম। তারপর তোর টিউশনির খবর কি? এতদিন থেকে তো ভালোভাবেই চলছিল, কিন্তু 2 দিন থেকে মনে হয় ওর মাথায় শয়তানি বুদ্ধি ভর করেছে। তোর পড়ার প্রয়োজন তুই পড়িয়ে আয়, বাকিটা ও নিজে বুঝবে। মিনহাসের সাথে ঘুরে আমি ম্যাচে চলে আসলাম। পরদিন কলেজ থেকে এসে মিতুদের বাসায় যাবার জন্য রেডি হচ্ছি। আবার মিতুর ফোন। হ্যাঁ মিতু, বলো। ভাইয়া আজকে। বুঝেছি, আজকেও যাব না তাই তো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। কি করব কিছুই তো বুঝতেছি না। পরদিন মিতুকে পড়াতে গেলাম। মিতু, বাড়ির কাজগুলো হয়েছে? না ভাইয়া, কাল হাতে মেহেদি দিয়েছিলাম তো তাই করতে পারিনি। এইভাবে ফাঁকি দিলে তো তুমি পাস করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, কাল তুমি এগুলো অবশ্যই করবা। আচ্ছা ঠিক আছে। মিতুকে পড়িয়ে বেরিয়ে আসতেছি, এমন সময় আন্টি ডাক দিল। জি আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? কোনো সমস্যা হয়েছে বাবা? কেন আন্টি? না মানে, তুমি মিতুকে 2 দিন পড়াতে আসোনি। মিতুকে জিজ্ঞেস করলাম, ও বলল তোমার নাকি কি সমস্যা হয়েছিল, তাই আসতে পারবা না। এখন বুঝতে পারলাম এসব কিছু মিচুর চাল। কি আর করার। জি আন্টি, একটু সমস্যা ছিল, এখন থেকে রোজ আসবো। আচ্ছা ঠিক আছে বাবা, এই যে তোমার এ মাসের বেতনটা। ধন্যবাদ আন্টি, আসি আন্টি। আচ্ছা ঠিক আছে। পরদিন কলেজ শেষ করে বিকেলে রেডি হচ্ছি মিতুকে পড়াতে যাওয়ার জন্য। আবার মিতুর ফোন। হ্যাঁ মিতু, বলো। ভাইয়া আজকে আম্মু মার্কেটে যাবে তাই পড়তে পারবো না। আচ্ছা ঠিক আছে। ফোন কেটে দিয়ে আন্টিকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আপনি কি আজ কোথাও যাচ্ছেন? না তো বাবা, কেন, কি হয়েছে? না মানে মিতু বলল ও নাকি আজ পড়তে পারবে না, আপনি কোথাও যাচ্ছেন। না, আমি কোথাও যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে আন্টি। আমি ফোন কেটে মিতুকে ফোন দিলাম। মিতু, তুমি আমার সাথে একটু দেখা করতে পারবে এখন? হ্যাঁ পারবো, কোথায় যাবো বলেন? আমি জায়গার নাম বলে দিলাম। কিছুক্ষণ পর মিতু আসলো। ভাইয়া আপনি আমাকে আর কেন ডাকছেন? বসো বলছি। আমার সাথে মিনহাজ আছে। মিনহাজকে আমি একটু দূরে পাঠিয়ে দিলাম। আমি মিতুকে বলতে শুরু করলাম, দেখো মিতু, আমার বাসা গ্রামে। গ্রামে বাবা মা ভাই আছে। আমাদের পরিবার এত বড় নয়, সাধারণ একটা পরিবার। আমার
বাবা যা আয় করে তার সংসারের কাছে ব্যয় হয়। তারপরও আবার আমি শহরে এসেছি পড়তে। আমার লেখাপড়ার খরচ দিতে বাবার অনেক কষ্ট হয়, তাই আমার একটা টিউশনি করার প্রয়োজন ছিল। আমি মিনহাজকে টিউশনির কথা বললেও ও তোমার কথা বলে, তাই আমি তোমাকে পড়াতে চাই। কিন্তু তুমি মনে হয় আমার কাছে পড়তে চাও না। কয়েকদিন থেকে তুমি শুধু অজুহাত দেখে আমাকে যেতে বারণ করেছো, কিন্তু পরে আন্টি আমায় জিজ্ঞাসা করেছিল। আমি তোমার সমস্যা ভেবে যাই না, আর আন্টি ভাবে আমি মনে হয় এরকম ছেলে। তুমি যদি পড়তে না চাও তাহলে আমাকে বলো, আমি আর কাল থেকে পড়তে যাব না, কিন্তু আমাকে ছোট করিও না। আমার বাবা মা আমাকে অনেক স্বপ্ন নিয়ে এখানে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, হয়তো একটু আমায় কষ্ট করতে হবে, কিন্তু আমি মানিয়ে নিতে পারবো। তুমি কি চাও বলো? কথাগুলো বলতে কখন যে চোখ দিয়ে পানি পড়েছে আমি বুঝতেই পারিনি। মিঠু আমার চোখের দিকে তাকিয়ে শুধু কথাগুলো শুনছে। বলো, তুমি যা বলবা আমি তাই করব। তুমি চাইলে আমি কাল থেকে তোমাকে আর পড়াতে যাব না। না, আপনি কাল থেকে আসবেন, আমি পড়বো। ভালো করে বলো, তুমি চাইলে আমি আন্টিকে বলে বাদ দিতে পারি। না না, প্রাইভেট বাদ দিতে হবে না, আপনি কাল থেকে আসেন। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। মিঠু চলে যাচ্ছে, তবে কয়েকবার ও আমার দিকে তাকালো। ওর তাকানোটা কিরকম যেন ছিল। আমিও চলে গেলাম মেসে। ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। পরের দিন বিকেলে পড়াতে গেলাম। মিতুর ভাই দরজা খুলে দিল। হাই ভাইয়া, কেমন আছো? ভালো আছি, আপনি বসুন, আমি আপুকে ডাকছি। আচ্ছা যাও, আমি বসে আছি। কিছুক্ষণ পর মিঠু আসলো। এসেই আগে বাড়ির কাজগুলো দিল। আমি রীতিমতো অবাক, আমার এতটুকু কথায় এত কাজ করলো। আগে জানলে তো অনেক জায়গাতেই এই পদ্ধতি প্রয়োগ করতে পারতাম। আর আজ পড়াগুলো ঠিকভাবে পড়েছে। খুব খুশি লাগছে আজকে। মিতু, আমি যে কাল তোমায় কথাগুলো বলেছি, তুমি কি মন খারাপ করেছো? না ভাইয়া। মন খারাপ করিও না। দেখো, আমি কথাগুলো তোমার ভালোর জন্যই বলেছি। আর আমি তোমাকে পড়িয়ে যদি তোমাকে কিছু শেখাতেই না পারি, তাহলে তো আমি ব্যর্থ হয়ে যাব। কিছু মনে করো না তুমি। জি ভাইয়া। আমি মিতুকে পড়িয়ে বাসার দিকে যাচ্ছি। হঠাৎ আন্টি ডাক দিল। জি আন্টি, কিছু বলবেন? তুমি কি মিতুকে কিছু বলেছো? কেন আন্টি? না, কাল দেখলাম ও রাত জেগে পড়তেছে। আমি তো পুরাই অবাক হয়ে গেছি। যে মেয়ে কথা শোনে না, শুধু ফোন নিয়ে পড়ে থাকে, সে মেয়ে পড়তেছে। এখন থেকে ও পড়বে আন্টি। তাহলে তো ভালোই বাবা। আচ্ছা আন্টি, আমি আসি। আমি আন্টিকে বিদায় জানিয়ে বাসায় আসলাম। এভাবেই চলছে। তবে দিন দিন মিতুর আচরণে পরিবর্তন হচ্ছে। আপনি থেকে এখন তুমিতে নেমে এসেছে। আগে আমাকে ভয় করে কথা বলতো, আর এখন এমন ভাবে কথা বলে যেন আমি ওর কত কাছের ফ্রেন্ড। যাই হোক, আমি বেশি একটা পাত্তা দেই না এসব বিষয়ে। আর আমি ওর সাথে ফ্রেন্ডলি হলেই তো ভালো। ওর পড়াটাও আরো ভালোভাবে এগিয়ে নিতে পারবো। এভাবেই একদিন ওকে পড়াতে গেলাম। ভাইয়া, তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? মিতু, পড়ার সময় এইসব কি আজে বাজে প্রশ্ন করতেছো? পড়া নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। বলো না প্লিজ ভাইয়া। দেখো, এসব প্রশ্ন করা বাদ দিয়ে মন দিয়ে পড়ো। আমার প্রশ্নের উত্তর দিলেই আমি আরো ভালোভাবে বলবো। না, নেই। কেন? আমি তো শুনেছি যে ভার্সিটিতে আসলে নাকি সবাই প্রেম করে, তুমি করো না কেন? সবাই সমান না। আর তোমাকে আমি বলেছি না আমার পরিবারের কথা। আমি ওসব বিষয়ে মন দিতে চাই না। আগে বাবা মায়ের স্বপ্ন পূরণ করব, তারপর। তার মানে তুমি সিঙ্গেল আছো? ভালোই হলো। ভালো হলো মানে? না, এমনি। আজে বাজে চিন্তা বাদ দিয়ে পড়ায় মন দাও। পড়তেছি তো। এই মেয়ের ভাব বেশি ভালো মনে হচ্ছে না। এর থেকে একটু দূরত্ব বজায় রাখতে হবে। মিতুকে পড়িয়ে বাসায়, মানে আমার মেসে গেলাম। যেতেই মিতুর ফোন। কি হলো, ফোন দিলে যে? না মানে তুমি কি বাসায় পৌঁছাইছো? হ্যাঁ আসি। কেন? না, এমনি। আচ্ছা ঠিক আছে। এটা কি হলো? কোনো দরকার কারণ নেই, কিছুই নেই, শুধু শুধু ফোন দিল। যাই হোক, ওসব ভাবার সময় নেই। আমি খেয়ে একটু পরে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে কলেজে গেলাম। গেট দিয়ে ঢুকছি এমন সময় রিমার ডাক। রিমা আমার ক্লাসমেট। হ্যাঁ বল। তোর সাথে আমার কিছু কথা ছিল মনির। বলে ফেল। আমি তোকে খুব পছন্দ করি, ভালোবাসতে চাই তোকে আমি। এটা আমার পক্ষে সম্ভব না রিমা। কেন সম্ভব না? তুই কি কাউকে ভালোবাসিস? না, বাসি না, কিন্তু আমি এখন এসবে জড়াতে চাই না। কিন্তু কারণটা তো বলবি। দেখ, আমার পরিবার নিম্ন, আর আমি এখন এসবে মন দিতে চাই না, তাই আমি পারবো না। কিন্তু
প্লিজ আমাকে আর এই ব্যাপারে বলিস না, আমি সরি। আমি ওখান থেকে চলে আসলাম, কলেজে ক্লাস করে ম্যাচে চলে গেলাম। বিকেলে মিতুকে পড়াতে গেলাম। মিতু এসে আমার সামনে বসলো, কিন্তু আজ ওকে একটু অন্যরকম লাগছে। অনেক সেজেছে আর খুব খুশি খুশি মনে হচ্ছে। কি ব্যাপার, কোথাও যাবা নাকি? না, কেন? না, এত সেজেছো তো তাই বললাম। তোমার জন্য তো এত সত্যি। কিছু বলবা? কই না তো। আচ্ছা ঠিক আছে, কাজ করো। তোমার সামনে বসলেই তো কাজের কথা বলে যেতে ইচ্ছে করে। কি বললা? কই কিছু না তো। আচ্ছা ঠিক আছে। ও, ভালো কথা। আম্মু আজকে তোমাকে আগে যেতে মানা করেছে। আম্মুর সাথে দেখা করে তারপরে কথা বলে যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে। আমি মিতুকে পড়িয়ে আন্টির কাছে গেলাম। আন্টি, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ বাবা, আসো। আমার মেয়ে আজ অনেক খাবার রান্না করেছে। আসো। না আন্টি। আরে আসো, লজ্জা করতেছো কেন? এটাও তোমার নিজের বাসা মনে করবা। আমি গেলাম। আন্টি খাবার দিয়ে কোথায় যেন গেল। একটু পর মিটু আসলো। ও আমাকে খাবার সার্ভ করছে। কেমন হয়েছে? হ্যাঁ, ভালো। আমি কোনো রকম খেয়ে চলে আসলাম। মিতুর ভাব দিন দিন পাল্টে যাচ্ছে। তুমি বলছে ঠিক আছে, কিন্তু আজকাল ভাইয়া কথাটাও ওর মুখ থেকে উঠে গেছে। এখন শুধু তুমি তুমি করেই বলছে। আমি এসব ততটা কেয়ার করি না। আমি ম্যাচে গেলাম, একটু পরে শুয়ে পড়লাম, কিন্তু হঠাৎ মিতুর ফোন আসলো। হ্যাঁ, বলো মিতু। কি করতেছো? এই তো শুইলাম মাত্র। ও আচ্ছা। কিছু বলবা? হ্যাঁ, কাল আম্মু ব্যস্ত থাকবে, তাই আম্মু বলেছিল যে তোমাকে আমার মার্কেটে নিয়ে যেতে। কাল যেতেই হবে, এমন তো কিছু নেই, পরশু যেও। তুমি যাবা না সেটা বলবা, পরশু বলছো কেন? ঠিক আছে, আমি একাই চলে যাবো। এত রাগ করতে হবে না, পিচ্ছি মেয়ের এত রাগ করতে নেই। আচ্ছা ঠিক আছে, যাব। ধন্যবাদ, আর আমি কিন্তু পিচ্ছি না, আমাকে পিচ্ছি বলবা না। আচ্ছা, তুমি বড় কবে হলা? দেখো, আমি কিন্তু কান্না করে দেবো, একদম পিচ্ছি বলবা না। আচ্ছা ঠিক আছে, কি আর বলবো, বলার কিছুই নেই, তাই ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হচ্ছি, এমন সময় মিতুর ফোন। হ্যাঁ বলো। কোথায় তুমি? আমি কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। সে কি, তোমার না আজকে আমার সাথে মার্কেটে যাওয়ার কথা? সে তো বিকেলে। না এখনই, বিকেলে আবার পড়তে হবে না? যে মেয়ে বই দেখলে 10 হাত দৌড় দিয়ে হাঁটে, সে পড়ার কথা বলে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। গেলাম ওদের বাসায়। মিতু শাড়ি পরেছে আর অনেক সেজেছে, পরীর মতো লাগছে। আমার আত্মা আমাকে বলে উঠলো, এই মাস্টার সাবধান, এটা তো ছাত্রী। তার বেশি কিছু না ভেবে বেরিয়ে পড়লাম। মিতু একটা রিক্সা ঢাকলো, উঠে বসলাম। মিতু এমন ভাবে বসেছে যে কেউ বলবে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাচ্ছে। আমি যত দূরে যাচ্ছি ও তত কাছে আসে, কিন্তু বসেছি না। অনেক অস্বস্তিতে গিয়ে পৌঁছালাম গন্তব্যে। ভাই রে ভাই, পুরা 6 ঘন্টা কাটিয়েছে একটা মার্কেটের ভেতর। শেষে বেরিয়ে আসলাম। ওকে পৌঁছে দিয়ে আমি আসতেছি। ভাই একটু শুনবা? যাক, ভাইয়া ডাকটা শুনে একটু জানটা ফিরে আসলো। হ্যাঁ বোন, বলো। আমি তোমার কিসের বোন? আমি তোমার বোন না, একদম আমাকে বল বোন বানাবা। বোন বলায় মেয়ে একদম আগুন হয়ে উঠেছে। ওর মুখ দিয়ে কথা নয়, যেন গোলা বারুদ বের হচ্ছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মিতু বলো, এবার ঠিক আছে। এবার ঠিক আছে। এটা তোমার জন্য। কি এটা? তোমার জিন্স আর টি শার্ট। আমি নিতে পারবো না। না নিলে কিন্তু পুড়িয়ে ফেলবো, আর কাল থেকে পড়াতেও আগের মতো হয়ে যাব, বুঝছো? থাক, তা হতে হবে না, দাও আমি নিচ্ছি। গুড বাই। মানে? না কিছু না। আমি বিদায় নিয়ে বাসায় আসলাম, খুব ক্লান্ত, তাই খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে কলেজে গেলাম। একটু পর মিনহাসের সাথে গিয়ে মাঠে বসলাম। মিনহাস, তোর সাথে কিছু কথা ছিল। কি বল? আসলে তুই তো জানিস আমার পরিবার, বাসা থেকে টাকা নিতে পারছি না, আর একটা টিউশনি করিয়ে মাসে শেষে খুব সমস্যা হয়, তাই ভাবছি আর একটা টিউশনি করাবো। তুই পড়াতে চাইলে পড়া, স্টুডেন্ট ঠিক হয়েছে। হ্যাঁ, একটা আঙ্কেল কয়েকদিন ধরে বলেছে ওনার মেয়েকে পড়াতে, তাই ভাবছি ওকে পড়াবো। পড়া, কিন্তু তোর সময়টাও দেখিস। হুম। আমি কলেজ থেকে বাসায় গেলাম, গিয়ে সেই আঙ্কেলকে ফোন দিয়ে সব ঠিক করলাম। ওনার মেয়ে মিমকে পড়াতে হবে, সেও মিতুর সাথে পড়ে। বিকেলে মিতুকে পড়াতে গেলাম। ভাইয়া, আজ পড়তে ইচ্ছে করছে না। কেন, কোনো সমস্যা? না, এমনি ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি তাহলে আজ যাই। কোথায় যাবা তুমি? আজকে একটু গল্প করো না। কি গল্প করব? তারপর মিতু বলল, আচ্ছা ভার্সিটিতে তোমাকে কেউ প্রপোজ করেনি?
করেছি তো, সেদিন আমাকে রিমা প্রপোজ করেছে। কি বলতেছো এসব? তুমি কি বলতেছো? আমি এখনো কিছু বলিনি, তবে ভাবতেছি হ্যাঁ বলে দেব। একদম না, ভুলেও হ্যাঁ বলবা না তুমি। কেন? কারণ 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 এইসব মেয়েরা ভালো হয় না। কে বললো তোমাকে? আমি জানি। হয়েছে, তোমাকে এত জানতে হবে না। তুমি পিছিয়ে আসো, পিছিয়ে থাকো। আবার আমাকে পিচ্ছি বললা? ওহ সরি। আচ্ছা ঠিক আছে, তুমি পিচ্ছি না। ওর সাথে কিছুক্ষণ গল্প করে আমি চলে গেলাম। পরদিন কলেজ থেকে এসে একটু রেস্ট নিয়ে মিমকে পড়াতে গেলাম। ওর বাসায় গিয়ে দেখি এই মেয়ে তো মিতেও চেয়ে 2 গুণ বেশি চালাক, কথা বলে বেশি, কাজে কম। যাই হোক, ওকে পড়িয়ে মিতুদের বাসায় গেলাম। মিমের কথা শুনে শুনে মাথার ব্যথা শুরু হয়ে গেছে। কি ব্যাপার, আজ তোমাকে এরকম লাগছে কেন? না তেমন কিছু না, একটু মাথা ব্যথা করতেছে। সে কি, আগে বলবো না তুমি অসুস্থ? না তেমন কিছু না, তুমি পড়ো। তেমন কিছু নাকি? তুমি বসো, আমি ওষুধ নিয়ে আসছি। মিতু চলে গেল, কিন্তু আমার চিন্তা বেড়ে গেল এই পাগলিদের সামলাবো কিভাবে। কিছুক্ষণ পর মিতু আসলো, ওষুধ খাইয়েই ছাড়লো। তুমি কি রেস্ট নাও একটু। মিতু, তেমন কিছু না, পড়া আছে তো তোমার? আজকে পড়তে ইচ্ছে করছে না, কালকে পড়বো। আমি ভালোভাবে বুঝতে পারছি আর কথা বলে কোনো লাভ নেই, তাই ম্যাচে চলে গেলাম। গিয়ে একটা ঘুম দিলাম। সকাল হতে মিতুর ফোন। হ্যাঁ বলো। এখন কেমন আছো? আমি ঠিক আছি। আচ্ছা ঠিক আছে। ফ্রেশ হয়ে কলেজে গেলাম। কলেজ থেকে ফিরে মিমদের বাসায় গেলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? হ্যাঁ ভালো। মিম, তুমি আমাকে... না থাক। কি বলবেন স্যার? না কিছু না, তুমি পড়ো। ভাবছিলাম মিমকেও স্যার ডাকতে নিষেধ করব, কিন্তু ওকে যখনই বলতে যাচ্ছিলাম তখনই মিতুর কথা মনে হলো। ওকে শুধু ভাইয়া বলতে বলেছিলাম, কিন্তু এখন এই ভাইয়া বলাটাই যে কি পরিমাণ চাপে ফেলেছে আমাকে, একমাত্র আমিই বুঝেছি। তার উপর আবার যদি একে বলি ভাইয়া বলতে, তাহলে যে এই মেয়ে কয়েকদিন পর কি করবে আল্লাহ জানে। না থাক, স্যার শুনি তাও ভালো, তবু অতিরিক্ত কেয়ারিং ভালো না। স্যার, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আবার এক প্রশ্ন। আগেরবার মৃত্যুকে না বলাতে ও মাথায় উঠেছে, একে না বললে এ মাথায় চড়ে রীতিমতো নাচতে শুরু করবে। এটা কি রকম প্রশ্ন মিম? বলুন না প্লিজ। হ্যাঁ আছে। কোথায়? আপনার সাথে পড়ে আপনার গার্লফ্রেন্ড? হ্যাঁ, বেশি কথা না বলে পড়তে বসো। মিমকে পড়িয়ে মৃত্যুদের বাসায় গেলাম। কাল তোমার কোনো প্রোগ্রাম আছে? হ্যাঁ আছে তো, আমার কালকে ক্লাস আছে। কাল ক্লাস বাদ দাও। কালকে আমার সাথে ঘুরতে যাবা। পাগল নাকি? আমি যাচ্ছি না, তোমার ভাইকে নিয়ে ঘুরতে যাও। আচ্ছা ঠিক আছে। বুঝলাম না আজ এত তাড়াতাড়ি মেনে নিল। যাক, আমার জন্যই ভালো হলো। নিতুকে পড়ে এসেছি এমন সময় আন্টি ডাক। জি আন্টি বলেন। কাল একটু মিতুকে নিয়ে ঘুরতে যেও তো বাবা। আমি একবার মিতুর দিকে তাকালাম, ও মুচকি হাসলো। তাই তো বলি, মেয়ে তো তাড়াতাড়ি মেনে নিল কেন। আচ্ছা ঠিক আছে আন্টি। আর বাবা, কাল মিতুকে ঘুরে নিয়ে আবার আমাদের বাসায় আসবা। হঠাৎ বাসায় কেন আন্টি? আসলেই বুঝতে পারবা। আচ্ছা ঠিক আছে। আমি ম্যাচে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে ভাবতেছি কি হচ্ছে আমার সাথে এসব। আমাকে কি টিচার বলে মনেই হয় না। যাই হোক, পরদিন সকালে মিতুদের বাসায় নিচে গেলাম। একটু পর মিতু আসলো। একদম অন্যরকম লাগছে ওকে। ম্যাচিং শাড়ি, কপালে ছোট একটা টিপ, চুলগুলো খুলে দেওয়া, ঠোঁটে হালকা লিপস্টিক, একদম পরি মনে হচ্ছে ওকে। মিতু ডাকাতেই আমার ধ্যান ভাঙলো। কি দেখো ভাবে? না, আজ পিচ্ছি মেয়েটাকে অনেক বড় মনে হচ্ছে, তাই দেখছি। হয়েছে, আর দেখতে হবে না। চলো। আমরা রিক্সা করে একটা খোলা জায়গায় গেলাম। এটা কোনো ঘোরার জায়গা হলো? চলো অন্য কোথাও যাই। না, এই জায়গাটাই ভালো লাগছে। ভালো লাগলে থাকো এখানে, আমার কি। আজ আমি এভাবে কেন সেজেছি জিজ্ঞেস করলে না? কি আর করার, কি আর জিজ্ঞাসা করব। পিচ্ছি মেয়েরা সবসময় শাস্তি চায়। আবার শুরু করলা? আচ্ছা ঠিক আছে। তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আমরা কি ফ্রেন্ড হতে পারি? যদিও তুমি আমার অনেক ছোট, আর তো আমার ছাত্রী, তারপরেও হতে পারি। আচ্ছা, এখন ফ্রেন্ডশিপে তোমায় কিছু প্রশ্ন করি। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তুমি একটা রিলেশন করো না কেন? তোমাকে তো বলেছি যে আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে এসেছি, এখানে প্রেম করার জন্য না। কিন্তু তারপরেও তো করতে পারো। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেন্ড হয়ে যখন এভাবে বলছো তাহলে করব। সত্যি?
আচ্ছা, তুমি কি কাউকে পছন্দ করো? মিতুকে দেখলাম অনেক খুশি, আর আমার দিকে কিভাবে যেন তাকিয়ে আছে। না, তেমন কেউ নেই, তবে আমাকে একটা মেয়ে প্রপোজ করেছিল কিছুদিন আগে। ওকে হ্যাঁ বলে দেব। কে সে মেয়ে? একটু অভিমানী সুরে। আমার ক্লাসেই পড়ে, নাম রিমা। একদম ওসব মেয়ের দিকে তাকাবে না। কেন? তুমি তো একটু আগে রিলেশন করতে পড়লা। এখন আবার মানা করছি, একদম করবে না। এই জায়গাটা ভালো লাগছে না, চলো বাসে যাবো। ঠিক আছে চলো। সমস্ত রাস্তায় মিতু মন খারাপ করে এসেছে। ওদের বাসায় আসলাম, এসে তো আমি অবাক। আজ মিতুর জন্মদিন। এইসব কি? আজ আমার জন্মদিন। সে কি? আমি তো জানি না, তাই কিছু আনতে পারিনি। কিছু লাগবে না, আমি আমার সবচেয়ে বড় গিফটটা পেয়েছি। কি তুমি? মানে? না কিছু না। আসো, কেক কাটবা। মিতুদের বাসায় পার্টি শেষ করে বাসায় আসবো, কিন্তু খারাপ লাগছে আমি কিছু দিতে পারিনি। আমার কাছে একটা কলম ছিল, ওটাই মিতুকে দিয়ে আসলাম। ভাববেন না আবার পুরাতন কলম। নতুন কলম কালকেই কিনেছিলাম। আমি বাসায় চলে আসলাম। এভাবে চলছে দিন। প্রায় 1 মাস পর আমি মিতুকে পড়াতে গেলাম, কিন্তু আজ মিতুকে অন্যরকম লাগছে। মনে হচ্ছে সারা রাত ঘুমায়নি, কেঁদেছে, চোখে নিচেও কালি পড়েছে। কি ব্যাপার মিতু, তোমার কি কিছু হয়েছে? না কিছু না, তুমি পড়ো, আমি পড়তেছি। আগে বলো কি হয়েছে, তারপর। আন্টি কি বকেছে? না। তাহলে এভাবে চুপ করে আছো কেন? কিছু বলো। এই, তুমি মিমকে পড়াও কেন? এতে আবার সমস্যা কি? ওর বাবা বলেছিল তাই পড়াচ্ছি ওকে। পড়ানোটা সমস্যা না, কিন্তু ও আমার জিনিসের নজর দেবে কেন? মানে কি? কিছু না। তুমি রিলেশন করছো, আমাকে তো বলনি। আরে বাবা, তেমন কিছুই না। ও আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি রিলেশন করে কিনা, তাই আমি ওর হাত থেকে বাঁচার জন্য বলেছি করি। ও ও এটা বলেছে, তাহলে ঠিক বলেছে। কিন্তু তুমি কাল থেকে আর ওকে পড়াতে যাবে না। কিন্তু কেন? না, পড়াবে না। আর তুমি এত টিউশনি করে তোমার প্রবলেম হয় না? দেখো মিতু, তুমি আমার পরিবারের কথা শুনেছ। বাসা থেকেও টাকা নিতে পারে না, আর একটা টিউশনি দিয়ে মাসের শেষে খুব সমস্যায় পড়তে হয়। ম্যাথ বিল আছে, তাই মিমকে পড়াচ্ছি। তবে তুমি ওকে পড়াবে না। আচ্ছা ঠিক আছে, ভাবছি। এবার খুশি? আজ আমি আর পড়বো না। কিন্তু কেন? আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে। আমি ম্যাচে গেলাম, পরদিন মিমকে পড়াতে গেলাম, কিন্তু আজ মিম সেজে এসেছে। এদের মতলব কি বুঝি না। মিম এসেই আমাকে একটা গোলাপ দিল। এটা কেন? স্যার, আমি আপনাকে ভালোবাসি। কি বলছো এসব? হ্যাঁ স্যার। এইসব কথা আর বলবা না। আর তুমি এখন ছোট, এই বয়সে এসব? আমি আর কিছু না বলে চলে আসলাম। মৃত্যুদের বাসাতেও যেতে ইচ্ছে করছে না, তারপরে গেলাম। আর যাওয়ার সময় মিমের আব্বুকে ফোন করে বললাম আমি আর মিমকে পড়াবো না। বিভিন্ন প্রশ্ন করলেও আমি কোনো রকম কাটিয়ে দিলাম। মৃত্যুদের বাসায় গিয়ে বসে আছি। কি ব্যাপার, মন খারাপ কেন তোমার? না কিছু না। বলো আমাকে, আমি না তোমার ফ্রেন্ড হই? আজ মিমদের বাসায় গিয়েছিলাম, আর মিম আমাকে প্রপোজ করেছে। কি এত বড় সাহস ওর তোমাকে না বলেছে ওকে না পড়াতে? আজকে মানা করে দিয়েছি। একদম ঠিক করেছো। আমাকেও একটু রাগ রাগ ভাব দেখালাম যাওয়ার আগে। তোমাকে দেখা করতে বলেছে। এই, আমি আবার কোনো ভুল করলাম নাকি? আমি কিভাবে জানবো তুমি দেখা করে যাও? আচ্ছা ঠিক আছে। আমি মিতুকে পড়িয়ে আন্টির কাছে গেলাম। আন্টি, আমায় ডেকেছেন? হ্যাঁ, বসো এখানে। কি শুনছি আমি এসব? কি শুনেছেন আন্টি? তুমি কি আমাদের নিজেদের লোক মনে করো না? কেন আন্টি, করি তো। আচ্ছা বাদ দাও এসব। কোথায় এখন থাকছো তুমি? জি আন্টি, এই তো পাশে একটা মেসে। মেসে থাকতে যাবে কেন? আমাদের উপরের রুমটা তো ফাঁকা আছে, ওখানেই তো থাকতে পারো। আর এখানে পড়াটাও ভালো হবে। থাক আন্টি, তার প্রয়োজন। তোমার কোনো কথা শুনছি না। কাল তুমি আমাদের বাসাতেই উঠবা। বুঝতে পারছি না হঠাৎ এসব কি হচ্ছে। পাশে মিতুকে দেখলাম হাসছে। ও, তার মানে এসব মিতুর কাজ। এসব তোমার কাজ তাই না? আমি কিছু করিনি। তোমাকে আর আমি কিছুই বলবো না। সেটা পরে দেখা যাবে। আমি মেসে চলে গেলাম। কি করব বুঝতে পারছি না। আন্টি বলছে সেটাও আবার মানা করতে পারে না। না, ওখানে থাকি, এতে আমারও লাভ হবে। যা ভাবা সেই কাজ। পরদিন সব জিনিস নিয়ে মিতুদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মিতু আমাকে নিচে দেখে দৌড়ে গেটে আসলো। ধীরে আসতে পারো না? কিসের এত তারা তোমার, হ্যাঁ? ও তুমি বুঝবে না, এটা খুশির তারা। হয়েছে, আর বলতে হবে না। তুমি বাসায় কেন, স্কুলে যাওনি? না,
আজকে আপন একজন কাছে আসবে তো, তাই যেতে ইচ্ছে করছে না। কে সে? তোমার জানতে হবে না, তুমি আসো। হ্যাঁ চলো। মিতু আমাকে হেল্প করলো। আমি রুমে গিয়ে প্রবেশ করলাম, কিন্তু রুমটা কি সুন্দর করে সাজানো। মিতু, এখানে কেউ থাকে নাকি? কেন বলো তো? না, রুমটা অনেক সুন্দর করে সাজানো তো, তাই বললাম। আরে না, আমি তো পরশুদিন। ও, তার মানে তুমি পরশুদিন না পরে এগুলো করেছো? আরে না, তেমন কিছু না। বাধা তো, তুমি ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও, তারপর নিচে এসে আমার সাথে কথা দেখা করিও। আচ্ছা ঠিক আছে, যাও। আমি ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। বিকেলে উঠে মিতুদের ফ্ল্যাটে গেলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বাবা, রুমের সব দেখে নিয়েছো? জি আন্টি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে জানাইও। আচ্ছা ঠিক আছে আন্টি। আমি আন্টির সাথে কথা বলে মিতুকে পড়াতে গেলাম। কি স্যার, কেমন লাগছে? এই, আমি কিন্তু তোমার টিচার, কিভাবে কথা বলছো তুমি? আমরা কিন্তু ফ্রেন্ড হয়েছি, তাই এভাবে কথা বলতেই পারি। তোমার কিন্তু সব অতিরিক্ত হয়ে যাচ্ছে। এখনো তো কিছু দেখোইনি, এখন দেখবা অতিরিক্ত কাকে বলে। কথা কম, পড়তে বসো। আমি মিতুকে পড়িয়ে চলে আসলাম। এই মেয়েকে পড়াচ্ছি শুধু এর রেজাল্ট ভালো করে দেওয়ার জন্য, না হলে এতদিন। আমি রুমে এসে পড়তেছি, কিছুক্ষণ কলিং বেল বাজলো। দরজা খুলে দেখি ভেজালটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ বলো, কি হয়েছে? আম্মু খেতে ডাকছে। কেন, আসো খাবার খাবে। না, আমি খাবো না, আর তুমিও যাও। মিতু চলে গেল। আমি রুমের দরজা বন্ধ করে পড়তে বসলাম। আমি কিন্তু বাইরে খাইনি, আর মিথ্যা বললাম, কারণ আন্টি মিতুকে পড়ার জন্য প্রয়োজনের চেয়েও বেশি টাকা দেয়। তার উপর আবার এই রুমটা দিয়েছে থাকতে। এত কিছু যদি ওদের কাছ থেকে নেই, তাহলে নিজের কাছেই কেমন জানি লাগে, তাই না বলে দিলাম। এসব ভাবতে ভাবতে কিছুক্ষণ পর আবার কলিং বেল বাজলো। দরজা খুলতেই দেখি আবার ভেজাল। আবার কি? খাবার এনেছি, খেয়ে নাও। বলেছি তো যে আমি খেয়ে এসেছি। আমি ভালো করেই জানি তুমি খাওনি, আসো খাবে। ভালোভাবে জানি এই মেয়ে যা জেদি, না খাইয়ে এখান থেকে যাবে না, তাই খেতে বসলাম। আমি যে খাইনি তুমি কিভাবে জানো? কাছের মানুষের কিছু কথা মুখ ফুটে বলার প্রয়োজন হয় না, এমনিতেই বোঝা যায়। মানে? কিছু না, তুমি খাও। আমার খাওয়া শেষে কিছু না বলেই মিতু চলে গেল। যাক, ভালোই হলো। আমিও শুয়ে পড়লাম। সকালবেলা কে যেন কলিং বেল বাজাচ্ছে। আমি ঘুম ঘুম চোখে নিয়ে দরজা খুললাম। কে? আমি আন্টি, চোখটা একটু ফোটাও, দেখতে পারবা। ও আন্টি, আপনি? হ্যাঁ বলুন। ফ্রেশ হয়ে নিচে আসো, নাস্তা করবো একসাথে। সমস্যা নেই আন্টি, আমি নিজেই করে নেব। তোমাকে তো বলছি আসতে, আর তোমার সাথে আমার কিছু কথাও আছে। আচ্ছা ঠিক আছে আন্টি, আসতেছি। আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। আমাকে দেখে মিতু হাসতেছে। আমি ভালোভাবে জানি যখন পারে না তখন আন্টিকে পাঠিয়ে দেয় আমার কাছে। ওর হাসি দেখে মনে হচ্ছে একটা লাঠি দিয়ে দাঁতগুলো ভেঙে দেয়। আমি বসলাম নাস্তা করতে। বাবা, তোমাকে যেটা বলতে চেয়েছিলাম। জি আন্টি বলুন। না আন্টি, আমার কোনো সমস্যা নেই, আমি ওকে দেখিয়ে দিব। আমি ভালোভাবেই জানি এগুলো সব মিতুর সাজানো। আমি নাস্তা করে কলেজে গেলাম। কলেজ থেকে ফিরে একটু রেস্ট নিয়ে মিতুকে পড়াতে গেলাম। মিতুকে পড়িয়ে আমি আসতেছি, মিতু আমার পিছে পিছে আসতেছে। কি ব্যাপার, কই যাও? আমানও বললো যে সন্ধ্যায় আমায় দেখিয়ে দিতে, সামনে পরীক্ষা, তাই ফাঁকি দেওয়া যাবে না, পড়তে যাচ্ছি। ভূতের মুখে রাম নাম। তোমার এসব অভিনয় আন্টিকে দেখিও, আমাকে না। আমি ভালোভাবেই জানি এসব তোমার অভিনয়। হয়েছে, চলো। কি আর করার, গেলাম। ওকে একটু দেখিয়ে দিচ্ছি। থাক, আজ এই পর্যন্তই। এই পর্যন্ত থাক মানে? কেবল তো শুরু করলা। বেশি পড়া ভালো না, তাহলে আগেরগুলো ভুলে যাব। বুঝতে পেরেছি, এর মাথায় শয়তান ভর করেছে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। যাবো মানে একটু গল্প করো না। কি গল্প করব? তোমার জীবনের গল্প। আমার জীবনে কোনো গল্প নেই, সব ব্ল্যাক। আচ্ছা মিতু, তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। এই যে তুমি আমায় জ্বালাও, আর কয়েকদিন পর যখন আমি থাকবো না তখন কাকে জ্বালাবা? থাকবা না মানে তুমি আবার কই যাবা? আরে, তোমার পরীক্ষা শেষ হলে তো আমি চলে যাব, তাই না? ছেড়ে পরের বিষয়, পরে দেখা যাবে। কিছুক্ষণ পর মিতু চলে গেল। এভাবে যাচ্ছে দিনগুলো, আর দেখতে দেখতে মিতুর পরীক্ষা শুরু হয়ে গেল। আমি এখন অনেকটা ফ্রি, তাই ভাবলাম অনেকদিন গ্রামের বাড়িতে যাওয়া হয় না, একটু গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। আর আজকে মিতুর শেষ পরীক্ষাও, হয়তো আন্টি ওকে নিয়ে কোথাও ঘুরতে যাবে।
গ্রামের বাড়ি থেকে এসে আবার ম্যাচ ঠিক করতে হবে, তাই আন্টিকে বলে বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে। গ্রামে বাবা মা আমাকে দেখে তো অনেক খুশি। আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম। একটু পর মা রান্না করে ডাক দিল। আমি খেতে গেলাম। অনেকদিন পর মায়ের হাতে রান্না খেলাম। অনেক মিস করি মায়ের হাতে রান্না। আমি খেয়ে গ্রামটা ঘুরতে বের হলাম। সমস্যা হয়েছে আসার সময়। আমার ফোনের চার্জ আনতে ভুলে গেছি, তাই ফোনটা বন্ধ হয়ে আছে। কারোর সাথে কথা বলতে পারছি না। কি আর করার। আমি গ্রামে প্রায় 15 দিন ঘুরলাম। তারপর আবার শহরের দিকে রওনা দিলাম। আমি বাসায় গিয়ে ফোনটা চার্জে দিয়ে একটু রেস্ট নিলাম। হঠাৎ মনে পড়লো আন্টির সাথে দেখা করা হয়নি। আমি মৃতদের বাসায় গিয়ে কলিং বেল দিলাম। একটু পর আন্টি দরজা খুলে দিল। আরে বাবা, তুমি কখন আসলা? এই তো আন্টি, একটু আগে। এসে ভালোই করেছো। মিতু পরীক্ষা দিয়ে এসে তোমাকে দেখেনি, তাই এই কয়েকদিনে যে ওর কি অবস্থা হয়েছে, তুমি ওর সাথে একটু দেখা করো তো বাবা। আচ্ছা ঠিক আছে আন্টি, কিন্তু মিতু কোথায়? মনে হয় ছাদে আছে। আচ্ছা, আমি ছাদে যাচ্ছি। আমি ছাদে চলে গেলাম। মিতু ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে শুধু একবার মিতু বললাম। পেছনে ঘুরে আমাকে দেখে জোরে ধরে কান্না শুরু করে দিয়েছে। আরে, আমার পিচ্চি ফ্রেন্ডের কি হয়েছে? কান্না করতেছে কেন? কোথায় গেছো আমাকে রেখে তুমি? আমি তো একটু গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আমাকে বলোনি কেন? তোমার ফোন বন্ধ কেন? আচ্ছা ঠিক আছে, বলতেছি, আগে কান্না থামাও। না আচ্ছা তাহলে আমায় ছেড়ে দাও এখন। না, ছাড়বো না, তুমি আবার চলে যাবে। আরে বাবা, তোমাকে আমি কথা দিলাম আর কোথাও যাব না তোমাকে না বলে। সত্যি তো? হ্যাঁ সত্যি। তুমি কি এখনো কান্না করবে? আচ্ছা ঠিক আছে, তুমি কান্না করলে আমি চলে যাই। এই তুমি, আমি আর কান্না করবো না। আমাকে ছেড়ে দিয়ে বসে আছে দুজন। জড়িয়ে ধরা ছেড়ে দিল। আমার হাতটা এখনো শক্ত করে জড়িয়ে ধরে আছে। ভেবেছিলাম আমি চড়ে গেলে ও একটু রিয়েক্ট করবে, কিন্তু এতটা রিয়েক্ট করবে আমি ভাবিনি। এখন তুমি বলো, তুমি না বলে গেছো কেন? তোমার ফোন কেন বন্ধ ছিল? তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব, আগে তুমি আমার কিছু প্রশ্নের উত্তর দাও তো। হ্যাঁ বলো। তোমার এমন অবস্থা কেন? তুমি কি রাতে ঘুমাওনি? খাও না ঠিকভাবে? মেয়ে তো কোনো কথা বলছে না, মাথা নিচু করে বসে আছে। কি হলো, কিছু বলো না কেন? আমি পরীক্ষা শেষ করে এসে দেখি তোমার রুমে তালা দেওয়া। আম্মুকে জিজ্ঞেস করেছি, আম্মু বলেছে তুমি গ্রামের বাড়িতে গেছো। তারপর তোমাকে ফোন করেছি, কিন্তু ফোনে পাইনি, তাই ভেবেছি তুমি মনে হয় চলে গেছো। আর তাই তুমি নিজের এই অবস্থা করেছো। তুমি আমাকে না বলে গেলে কেন? আরে আমি ভেবেছি তোমার শেষ পরীক্ষা, তাই তুমি মনে হয় পরীক্ষা দিয়ে কোথাও ঘুরতে যাবে। তা আমি ভাবলাম একটু গ্রাম থেকে ঘুরে আসি। যাওয়ার সময় আন্টিকে বলে গেছি। কিন্তু তোমার ফোন তো বন্ধ। যাওয়ার সময় আমি আমার চার্জার নিতে ভুলে গেছি, তাই ফোন চার্জ দিতে পারিনি। আচ্ছা, যা হয়েছে হয়েছে, আর এরকম করবো না। কিন্তু আমাকে তো আজ হোক আর কাল হোক যেতেই হবে। না, তুমি কোথাও যাবে না। মানে কি? মানে কিছুই না। আচ্ছা ঠিক আছে, পরে দেখা যাবে। এখন চলো নিচে যাই। আর একটু থাকি। এত তাড়াতাড়ি যাবা? আর থাকতে হবে না, এখন চলো। আমরা ছাদ থেকে চলে আসলাম। রাতে আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছি। এমন সময় কলিং বেল বাজলো। গিয়ে দরজা খুললাম। আম্মু খেতে রাখতেছে। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। আমি নিচে গেলাম। খাবার টেবিলে সবাই খেতে বসলাম। আন্টি, আমি কিছু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বাবা, বলো। না মানে, এখন তো মৃত্যুর পরীক্ষা শেষ, তাই আমি অন্য একটা ম্যাচ ঠিক করে ওখানে যাচ্ছি। কেন, এখানে কি কোনো সমস্যা হচ্ছে তোমার? না আন্টি, কোনো সমস্যা হচ্ছে না। আসলে আমি আর এখানে থেকেই বা কি করব? তুমি যেন কোথায় চলে যাবা। কি আন্টি? তোমাকে সেটাই বলতে চাচ্ছি। আসলে মিতুর পরীক্ষা শেষ, কিন্তু রিহানকে পড়ানোর জন্য একজন টিচার প্রয়োজন ছিল। আর তুমি তো রিহানকে চেনো, তাই তুমি ওকে ভালো বুঝতেও পারবা। তাই বলছিলাম বাবা, তুমি যদি রিহানকে পড়াতে। কিন্তু আন্টি। তোমার কোনো কথা শুনছি না আমি। তুমি রিহানকে পড়াবা, এটাই শেষ কথা। আচ্ছা ঠিক আছে আন্টি। পাশ থেকে আর একজন হাসতেছে। ভালোভাবে বুঝতে পেরেছি এসব বুদ্ধির মালিক সেই মহারানী। আমি খাবার খেয়ে রুমের দিকে যাচ্ছি। আমি ভালো করে জানি এসবের বুদ্ধিদাতা তুমি, তবে তুমিও মনে রেখো এসবের প্রতিশোধ আমি নেব। দেখা যাবে। আমি আর কিছু না বলে চলে আসলাম। তবে এটা ঠিক যে আমি নিজেও যেতে চাচ্ছিলাম না। আসলে সকলের প্রতি একটা মায়া জমে গেছে। আর মৃত্যুর প্রতি যে কিরকম মায়া জমেছে
আমি নিজেও বুঝতে পারছি না। থুর, এসব ভেবে লাভ নেই, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠে ছাদে গেলাম, কিন্তু ছাদে নতুন একটা মেয়ে দাঁড়িয়ে আছে। চিনতে পারলাম না। একটু পর মিতু আসলো ডাকতে। এই যে সাহেব, আপনাকে নাস্তা করার জন্য ডাকছে। হ্যাঁ, আসেছি। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম, সবাই বসে আছে, আমিও গিয়ে বসলাম। আন্টি, বাসায় কি কোনো মেহমান এসেছে নাকি? কই, না তো। তাহলে ছাদে তো একটা মেয়েকে দেখলাম। ও, ওরা নিচতলায় ভাড়ায় এসেছে আজকে। ও আচ্ছা। আন্টিকে কথাগুলো বলে মিতুর দিকে তাকালাম, কিন্তু মিতু আমার দিকে কেমন যেন রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। আমি আর বেশি নজর না দিয়ে চলে আসলাম। রুমে গিয়ে রেডি হয়ে কলেজের দিকে যাচ্ছি। আবার সেই মেয়ের সাথে দেখা। আমি কিছু না বলেই কলেজে গেলাম। কলেজ থেকে ফিরে একটু ছাদে গেলাম, কিন্তু ছাদে মেয়েটা দাঁড়িয়ে আছে। আমি আমার মতো গিয়ে বসলাম। একটু পর মেয়েটা আসলো। হাই, আমি তুবা। আমি মনির। আপনি কি এই বাসায় থাকেন? হ্যাঁ, আমি এই বাসায় থাকি। মেয়েটার সাথে কিছুক্ষণ কথা বলে আমি রুমে গেলাম। রুমে গিয়ে দেখি মেয়ে তো আমার রুমে বসে আছে। আরে তুমি কখন আসছো? এতক্ষণ তুমি কই ছিলে? আমি তো একটু ছাদে গিয়েছিলাম। ওই মেয়েটার সাথে কথা বলতে? আরে ধুর, ওই মেয়ের সাথে কথা বলতে যাবো কেন? আমি তো এমনি ঘুরতে গিয়েছিলাম। মিথ্যা বলবা না, তুমি ওই মেয়েটার সাথে কথা বলেছো, আমি জানি। মেয়েটা নিজ থেকেই আমার সাথে কথা বলেছিল, আমি কিভাবে না বলি বলো? এবারের মতো মাফ করলাম, কিন্তু পরের বার আর যদি ওই মেয়ের সাথে কথা বলেছো না, তাহলে কিন্তু খবর আছে। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। কি বললাম? না মানে বললাম যে আর বলবো না। মনে থাকে যেন। মিতু চলে গেল। তবে এখন বুঝতে পেরেছি মিতু আমার উপর কেন অধিকার দেখায়। দেখাক, ওর পক্ষ থেকে হ্যাঁ হলো, আমার পক্ষ থেকেও হ্যাঁ হবে। অবশ্য হ্যাঁ হলো আমারই লাভ। সুন্দর বউ পাবো, সাথে শ্বশুর শাশুড়ি, এত সম্পদের মালিকও তো হতে পারবো। আপনারা সিরিয়াসলি নিয়েন না, আমি মজা করলাম। বিকেলে আমি রেহানকে পড়াতে গেলাম। কিরে, খালি হাতে আসলি কেন? বই কই? দুলা ভাই, আমি আজ পড়বো না। আমি পুরা 440 বোর্ডের শখ খেলাম। আমাকে দোলাভাই বলছে কেন? ওই শালা, আমি তোর কোন বোনকে বিয়ে করেছি যে তুই আমাকে দোলাভাই বলছিস? আপু বলতে মানা করেছে। আপু মানে? আমি রেহানের সাথে কথা বলছি, এমন সময় মিতু আসলো। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? আপু, আজ আমি পড়বো না। রেহান চলে গেল, আর আমি শুধু ভাবছি। না ভাবলে চলো বাইরে থেকে ঘুরে আসি। আমি যাব না, তুমি যাও। আরে চলো না, বিকেলে হাঁটতে দেখবা, খুব ভালো লাগে। জানি এই মেয়ে ছাড়ার পাত্রী নয়, তাই আমি গেলাম ওর সাথে। বাইরে হাঁটতেছি। তোমায় একটা প্রশ্ন করি মিতু। হ্যাঁ বলো। তোমাদের বাসায় যে মেয়েটা এসেছে, সেই মেয়েটাকে রেহান কি বলে ডাকে? কেন আপু? ও, তাই তো বলি, রিহান আমাকে দুলাভাই বলো কেন? নিশ্চয়ই মেয়েটা বলতে বলেছে। আবার ওই মেয়ে? আর রিহান ওর সাথে বেশি কথা বলে না। ওই মেয়ে কিছু বলতে বললে যে রিহান তোমাকে বলবে, এমনটা তো না। তাহলে ও আমাকে দুলাভাই বললো কেন? হয়তো নিজের বোনের জন্যই বলেছে। মানে? আর ওই দিকটা দেখো কি সুন্দর, চলো ওইদিকে যাই। মিতু কথাটা কাটিয়ে দিল। আমার আর কি করার, আমি ওর কথা সায় দিলাম। অনেক ঘুরে বাসায় আসলাম। আমি সোজা রুমে চলে গেলাম। এভাবে কয়েকদিন কাটলো। রিহান এখন দুলাভাই বলার পরিমাণটা একটু বেড়ে গেছে। রিহান আমাকে দুলাভাই বললো, কিন্তু মিতু আমায় এখনো ভালোবাসি বলো না। দেখি কতদিন না ভরে থাকে। রাতে রুমে বসে একটা বই পড়তেছি, এমন সময় মিতু আসলো। কি করো? এই তো একটা বই পড়তেছি। ওটা রাখো, আমি আসলাম গল্প করতে, আর উনি আসছে বই নিয়ে। আচ্ছা বলো, কি বলবা? তুমি বলো, আমি শুনবো। আচ্ছা মিতু, তোবা মেয়েটা তোমার কাছে কেমন লাগে? হঠাৎ তুবা আসছে কোথা থেকে? না মানে কয়েকদিন থেকে লক্ষ্য করতেছি মেয়েটা আমার সাথে অন্যরকম আচরণ করতেছে। মানে? মানে মেয়েটা মনে হয় আমায় ভালোবাসে, তাই ভাবতেছি এখনো তো প্রেম করিনি, তাই একেই ভালোবাসি। তুমি কি বলো? একদম অন্য কোনো মেয়ের দিকে নজর দেবা না। কেন? কেন মানে? আমি এতদিন ধরে অপেক্ষা করে আছি কাউকে পাওয়ার জন্য, আর শেষে আমি পাবো না? এটা কখনো হবে না। তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ, অনেক বেশি ভালোবাসি একটা ছেলেকে। কি বলো? তুমি তো এখনো পিচ্ছি একটা মেয়ে, আর তাতেই তুমি ভালোবাসা শুরু করেছো? এই, আমি একদম পিচ্ছি না, আমি ইন্টারে পড়ি, আর আমি সেই ক্লাস 10 থেকেই ছেলেটাকে ভালোবাসি। কি বলো? আচ্ছা ঠিক আছে, তুমি সেই ছেলেকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি বলে দেব। একদম না, তোমার যতটুকু ভালোবাসা সব আমার জন্য। মানে? ভালোবাসি তোমায়। এতদিন আমি রিহানকে বলেছিলাম তোমায় দুলাভাই ডাকতে।
ও আচ্ছা, ও আচ্ছা, কি তুমি বলো? কি বলবো? ভালোবাসি বলো। আমি তোমাকে ভালোবাসি কিনা সেটা না জেনে আমাকে ভালোবাসি বলতে বলছো? আমি জানি তুমি আমায় ভালোবাসো। কিভাবে? কাউকে ভালোবাসে এটা বোঝা যায়। বেশি বুঝতে হবে না, এখন যাও। উত্তর দাও আমার, তারপরে যাবা। কাল দেবো তোমার উত্তর। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। তবে কাল হ্যাঁ জানো শুনি। দেখা যাক কি হয়। আপনারা বলেন কাল আমি ওকে কি বলবো? ভালোবাসি বলবো নাকি ওকে না বলে দেব? মিতু চলে গেল, কিন্তু আমি ভাবতেছি কাল মিতুকে কি বলবো। তবে আমি যে মিতুকে ভালোবাসি না তা কিন্তু না, আমি ওকে ভালোবাসি। দেখা যাক কাল কি হয়। দিলাম একটা ঘুম, সকালে উঠে ছাদে গেলাম, কিন্তু ছাদে গিয়ে তো আমি অবাক। মিতু একদম ভালোভাবে সাজুগুজু করে আগে থেকে ছাদে এসে বসে আছে। আমাকে দেখেই আমার কাছে দৌড়ে আসলো। এই উত্তরটা বলো না। আগে বলো, তুমি সারা রাত ছাদে ছিলে নাকি রুমে ছিলে? রুমে ছিলাম। ও, তার মানে তুমি সারা রাত সাজুগুজু করে কাটিয়ে দিয়েছো। ওসব বাদ দাও, আমার উত্তরটা দাও আগে। কিসের উত্তর? কিসের উত্তর মানে? তখন মিতু বলল, দেখো, এখন কিন্তু আমি অনেক টেনশনে আছি। আমি একদম তোমার সাথে মজা করতেছিলাম, আমার উত্তরটা চাই। তুমি কি পাগল হয়ে গেছো? তোমার জন্য আমার চেয়ে অনেক ভালো ছেলে অপেক্ষা করতেছে, অনেক বড় লোক তারাও। আর তুমি এসে পড়ে আছো আমার কাছে। ওদের কাউকে ভালোবাসো, দেখবা অনেক সুখী থাকবা। এই, আমি তোমার কাছে অন্য কারোর কথা বলতে বলছি? আমি তোমায় জিজ্ঞেস করেছি তুমি আমায় ভালোবাসো কি না। আর আমি মনে করি আমার সব সুখ তোমার কাছে। আমি 3 বছর ধরে তোমাকে চিনি আর তোমাকেই ভালোবাসি। আর আমি শুধু তোমাকেই চাই। বলো না আমায় তুমি ভালোবাসো? না, বাসি না। তোমার আর আমার মাঝে অনেক ডিফারেন্স আছে। কেন? আমি কি এসব ভেবে তোমায় ভালোবেসেছি? আমি তো মন থেকে শুধু তোমাকে ভালোবেসেছি আর শুধু তোমাকেই চেয়েছি। আমি কি অন্য কিছু দেখতে গেছি বলো? দেখো মিঠু, এসব তোমার আবেগের কথা, এটা হয় না। তুমি আমার চেয়ে ভালো কাউকে খুঁজে নিও। তার মানে তুমি আমায় ভালোবাসো না? না। আচ্ছা ঠিক আছে। মেয়েটা আরো বেশি করে কান্না করে দিয়েছে। মিঠু যে আমাকে অনেক ভালোবাসে এটা আমি বুঝতে পারি। আমি ওকে ভালোবাসি, কিন্তু কোথায় যেন আমায় বাধা দিচ্ছে। জানি এখন সোজা রুমে যাবে, কান্না করবে, 2 দিন খাবে না, 3 রাত ঘুমাবে না, আর চতুর্থ দিন টেনশন পাবে। তার চেয়ে এখনই বলে দেওয়া ভালো। মিতু চলে যাচ্ছিল, আমি ওর হাত ধরে আমার কাছে নিয়ে আসলাম। কোথায় যাচ্ছ? জানি না, তুমি জেনে কি করবা? তুমি কি জিজ্ঞেস করার? কান্না করতেছো কেন? ইচ্ছে হয়েছে তাই। তোমায় বলতে যাব কেন? তুমি আমার কে যে তোমায় বলতে যাব? আমি তোমার কেউ না? না। তাহলে যাও। ভেবেছিলাম তোমায় ভালোবাসবো, কিন্তু আমি যখন তোমার কেউ হই না তখন আর কাকে ভালোবাসবো? যাও তুমি। কি বললে তুমি? আবার বলো। ভেবেছিলাম যে তোমায় ভালো, পুরোটা বলতেই দিল না, সোজা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আরে কি করো? আমি তো তোমার কিছুই হই না। না, তুমি আমার সব, আমার ভালো থাকা তুমি, আমার খুশি তুমি, আমার সব তুমি। আচ্ছা ঠিক আছে সব, তুমি এখন রুমে যাও। না, আমি সেজেছি কি এমনি এমনি? কি জন্য সেজেছো তাহলে? আজকে সারাদিন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে করবো। আচ্ছা ঠিক আছে চলো। আমি রুমে গিয়ে রেডি হয়ে মিতুকে নিয়ে ঘুরতে গেলাম। আচ্ছা মিতু, একটা কথা বলি। হ্যাঁ বলো। এত ভালো ছেলে থাকতে আমার মতো একটা গরিব ছেলেকে ভালোবাসতে গেলে কেন তুমি? তুমি একদম আলাদা। তুমি যেদিন আমায় ডেকে নিয়ে বলেছিলে যে আমাকে আর পড়াবা না, সেদিন আমার খুব খারাপ লেগেছে। তাই তোমাকে যেন হারাতে না হয় সেজন্য ভালো করে পড়েছি। তার ফলাফলটা তো ভালোই পেয়েছো তাই না? হ্যাঁ। এই, আমরা এখানে প্রেম করতে আসছি, তুমি কি সব প্রশ্ন করছো? আচ্ছা ঠিক আছে চলো এখন। আমরা ঘুরে বিকেলে বাসায় আসলাম। আমি একটু রেস্ট নিয়ে রিহানকে পড়াতে গেলাম। কি ব্যাপার শালা বাবু, বই কই তোমার? আমার আজকে পেট ব্যথা করতেছে দুলাভাই, আজকে আমি পড়বো না। তুই তো তোর বোনের চেয়ে বেশি পড়াচোর। আমি রিহানের সাথে কথা বলতেছি, এমন সময় মিতু আসলো। শালাদুলা ভাই কি কথা বলতেছে? দেখো না আপু, আমি বলছি আজকে আমি পড়বো না, কিন্তু দুলাভাই আমাকে যেতেই দিচ্ছে না। ভাই রে, এত দুলাভাই করিস না, আন্টি জানলে বাস দেবে। তুমি চুপ করো। এই ছেলে, তুই যা, আজ তোর পড়তে হবে না। আজ আমি তোর দুলা ভাইকে পড়াবো। শালাবাবু এক দৌড়ে পালিয়ে গেল, কিন্তু এখানে আমার সুবিধা ভালো মনে হচ্ছে না।
কি ব্যাপার মিতু, তুমি এভাবে কাছে আসতেছো কেন? চুপ। আমি কি করি সেটাই দেখো। এই দেখো, ভালো হচ্ছে না, আন্টি চলে আসবে। কে শুনে কার কথা, এসে আমার একটা ইয়ে দিল, মানে পাপ্পি, তবে অনেক মজা ছিল আর কি। হুম, এখন বলো কি যেন বলছিলে? কিছু না, আমি গেলাম। আমার কিছু না বলে চলে আসলাম। কি মজার জিনিস ছিল রে ভাই, রোজ তো একটা নিতেই হবে, এই স্বাদটা মিস করা যাবে না। রুমে গিয়ে শুয়ে আছি, কিছু ভালো লাগছে না, শুধু ওটাই মনে পড়ছে। পরদিন মিতু আমার রুমে আসলো। কি বলতেছো তুমি? কিছু না, এমনি শুয়ে আছি। হঠাৎ আমার মাথায় কিসের কথাটা আসলো, কিন্তু কিভাবে এই স্বাদটা নেব বুঝতেছি না। ওকে বলা যাবে না, অন্য বুদ্ধি করে ওর থেকে কিস নিতে হবে। দেখো মিতু, তুমি একবার কিস করেছো, আর কিন্তু করবা না। কেন? 1000 বার করবো। আমি তো মনে মনে খুশি হচ্ছি। আসো আসো, আর একটা দাও। দেখো, এসব ভালো না। আচ্ছা দাঁড়া, এক্ষুনি দেবো। ও আমার কাছে আসে, আমিও কিস নেওয়ার জন্য প্রস্তুত হলাম। আমার তো খুশি খুশি লাগতেছে। ও আমার কাছে আসলো, আমিও চোখটা বন্ধ করে এগিয়ে যাচ্ছি। স্যার এগুলো করা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি আর এসব করবো না। হ্যাঁ, কেন? না, আপনি আমার স্যার হন, আমাকে কি এসব করা যায়? আম্মু আপনাকে খেতে ডেকেছে, নিচে আসুন। বলে ও হাসতে হাসতে চলে গেল। এটা কি হলো? কি চাইলাম আর কি পাইলাম? আহারে কপাল, বুদ্ধিটা কাজই দিল না। আচ্ছা, পরে দেখা যাবে কি হয়। আমি নিচে গেলাম, খেয়ে চলে আসেছি। কি ব্যাপার স্যার, মন খারাপ কেন? কই না তো, এমনি। হুম, বুঝতে পারছি কেন স্যারের মন খারাপ। দাঁড়ান, মন ভালো করে দিচ্ছি। ও সোজা এসে আমাকে কিস করলো। আমি পুরো শখ খেয়ে গেলাম। এবার মন ভালো হয়েছে? তার মানে তুমি তখন বুঝে গিয়েছিলা যে আমি কি চেয়েছি তোমার কাছে। হ্যাঁ, যাও, এখন আম্মু চলে আসবে। এভাবেই চলছে মিতুর সাথে আমার রিলেশনটা। একদিন আমি ছাদে বসে ফোন চাপতেছি, কোথা থেকে যেন তোবা আসলো। হাই মনির, কি করো? কিছু না, এমনি বসে আছি। ও, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। মনির, আমি তোমাকে ভালোবাসি। হোয়াট? আমি পাশে তাকাতে দেখি মিতু সব শুনছে আর কান্না করতেছে। আমি দেখতে ও কান্না করতে করতে চলে গেল। আমি তোবাকে পরে দেখা করতে বলে নিচে চলে গেলাম। কলিং বেল বাজাতে মিতু দরজা খুললো আর বুলেটের বেগে। কি চাই এখানে? আপনার প্রেমিকা তো ছাদে অপেক্ষা করছে, ওখানে যান। মিতু, তুমি আমায় ভুল ভাবছো। দেখো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো শুধু তোমাকে, কোনো কথা নেই। দরজা বন্ধ করে দিল। আমি আর কি করব? আমি আমার রুমে চলে গেলাম। বিকালে রিহানকে পড়াতে গেলাম। কি রে, তোর আপু কই? জানি না, রুমে মনে হয়। কিছু বলেছে নাকি? না, শুধু কান্না করতেছে। আচ্ছা ঠিক আছে, তুই পড়, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। রিহানকে পড়তে দিয়ে আমি মিতুর রুমে গেলাম। মিতু, আপনি কি চান এখানে? চলে যান এখান থেকে। দেখো মিতু, তুমি আমায় ভুল বলতেছো। আমি কোনো ভুল বুঝতেছি না। আপনারা সব ছেলেরা না চরিত্রহীন। মিতু, তুমি আমায় ভুল বোঝো না প্লিজ। আমি কোনো ভুল বুঝতেছি না আপনাদের। আপনাদের মতো ছোট লোকদের চরিত্র এরকম হয়, খারাপ হয়। চলে যান এখান থেকে। আমি কি করব? সামান্য একটু ব্যাপার নিয়ে মিতু আমায় এত বড় কথা বলল। আমি আর কিছু না বলে চলে গেলাম। আমি রুমে শুয়ে আছি, কিন্তু কিছুই ভালো লাগছে না। এই আমার ভালোবাসার মূল্য দিল মিতু, এইভাবে আমাকে ছোট করলো। কিছুই ভাবতে পারতেছি না, না চাই তো চোখ দিয়ে পানি পড়তেছে। রাতে রিহান আমাকে ডাকতে আসলো। ভাইয়া, আম্মু খেতে ডাকছে। আন্টিকে বলিস যে আজ আমি বাইরে খেয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে। আর শোন, তোর আপু খেয়েছে? হ্যাঁ বলো। ওকে খেতে বলিস, বলবি যে ভাইয়া বলেছে তুই নাকি আজ ভাইয়ার জন্য খাবি না রাতে। বলবি যে ভাইয়া বলেছে। আচ্ছা ঠিক আছে। আমি জানি মৃত্যুর অনেক জেদ আর রাগ। এখন যদি শোনে যে আমি বলেছি আমার জন্য ও রাতে খাবে না, তাহলে ও জেদ দেখিয়ে রাতে খাবে। আমি চাই ও ভালো থাকুক। রাতটা আমার ঘুমহীনতায় কেটে গেল। আমি ডিসিশন নিয়েছি আমি আর এখানে থাকবো না। এখানে থাকলে হয়তো আমি ছোট হয়েই থাকবো। মৃত্যু ভালো থাকুক। আমি বাইরে গিয়ে একটা ম্যাচ ঠিক করে আসলাম। আসার সময় সাথে লক্ষ্য করলাম তোবা বসে আছে। আমি বাসায় ঢুকতে দেখলাম মৃত্যু বসে আছে। আমি ওকে নিয়ে সোজা ছাদে গেলাম। ও যেতে না চাইলেও আমি জোর করে নিয়ে গেলাম তোবার সামনে। আমাকে কি এখানে তোমাদের প্রেম দেখানোর জন্য নিয়ে এসেছো? কিছুক্ষণের জন্য চুপ থাকো। আচ্ছা তোবা, আমি কি তোমায় কোনোদিনও বলেছি
যে আমি তোমাকে ভালোবাসি? সেদিন কি হয়েছিল বলো তো? এবার আমি বলি, আমি সেদিন তোমাকে বলতে যাব যে আমি তোমায় নয় মৃত্যুকে ভালোবাসি। এমন সময় পাশে দেখে নিতু কান্না করতেছে আর আমাদের দেখে চলে গেল। আমার তখন মনে হয়েছিল যে আমার এখন তোমাকে কথাগুলো বলা চেয়ে মৃত্যুর কাছে গিয়ে সত্যি কথাটা বলা বেশি প্রয়োজন। কিন্তু মৃত্যু তুমি, ও সরি, আপনি, হ্যাঁ আপনি আমাকে তো কিছু বলতেই দিলেন না, উল্টো আমায় কথা শোনালেন। এখন কি বিশেষ হলো যে আমি কাউকে ভালোবাসিনি শুধু আপনাকে ছাড়া? আমি সরি। এখানে সরির কোনো প্রশ্নই আসে না। ধন্যবাদ তোবা। আর হ্যাঁ তোবা, আমি তোমায় কোনোদিনও ভালোবাসিনি আর বাঁচতেও পারবো না, আমায় ক্ষমা করো। আমি আর কিছু না বলেই সেখান থেকে চলে আসলাম। রুমে গিয়ে আমি সব গুছিয়ে নিলাম। জানি এখন মিঠু এখানে আসবে। আমি এখন আর ওর সামনে যেতে চাই না। বাইরে চলে গেলাম। বাইরে থেকে আসার সময় আমার এক ফ্রেন্ডকে সাথে নিয়ে আসলাম। বিকেলে আমি মিঠুদের বাসায় গেলাম। রিহান পড়তে আসলো। এই আন্টি কোথায় রে? আম্মুর রুমে। একটু ডাকতো। আমরা সোফায় বসলাম। একটু পর আন্টি আসলো। আন্টির সাথে মিতু আসলো। একবার ওর দিকে তাকালাম, করুণ ভাবে আমার দিকে তাকিয়ে আছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বাবা, হঠাৎ ডাকলে যে? জি আন্টি। আন্টি ও আমার ফ্রেন্ড রিয়াদ, ও এখন থেকে রিহানকে পড়াবে। হঠাৎ করেই কেন বাবা, কিছু কি হয়েছে? না আন্টি, আমি আপনাকে বলছি, আর ও আজ থেকে রিহানকে পড়াবে। আচ্ছা ঠিক আছে। রিহান, এই ভাইয়া এখন থেকে তোমাকে পড়াবে। এই ভাইয়াকে নিয়ে যাও পড়ার রুমে, আর দুষ্টুমি করবা না। আচ্ছা ঠিক আছে। রিহান আর রিয়াদ চলে গেল। বাবা বলো তো কি হয়েছে যে তুমি রিহানকে আর পড়াবা না? আন্টি কিছুই হয়নি, আসলে আমার পড়ার চাপটা অনেক বেড়ে গেছে, তাই আর কি। ও আচ্ছা ঠিক আছে। আর আন্টি আমি কাল চলে যাচ্ছি। কোথায় যাবে তুমি? আমি একটা ম্যাচ ঠিক করেছি, ওখানে যাব। কিন্তু প্লিজ আন্টি, এবার আর আমাকে মানা করবেন না। আমার মতো একটা গরিব ঘরের সন্তানকে আপনাদের বাসায় জায়গা দিয়েছেন, এটাই অনেক। সারা জীবন মনে রাখবো আমি আপনাদের কথা। আচ্ছা ঠিক আছে, তোমার যদি মেসে থেকেই ভালো হয় তাহলে তুমি তাই করো, আমি বাধা দিব না। তবে সপ্তাহে একবার হলেও এই মায়ের কাছে আসতে হবে কিন্তু। তোমাকে আমি আমার নিজের ছেলে চেয়ে কম দেখি না। অবশ্যই আমি চেষ্টা করব আন্টি। এই কয়েকদিনে আমিও আপনাদের অনেক নিজের করে ফেলেছি। পাশে দেখলাম মিতু চোখ দিয়ে শুধু পানি পড়তেছে। আমি এখন আসি আন্টি। আচ্ছা ঠিক আছে, রাতে খেতে এসো। আন্টি, আমরা সব বন্ধুরা সবাই আজকে বাইরে একসাথে খেয়েছি, তাই রাতে খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে। আমি চলে গেলাম রুমে। খুব খারাপ লাগতেছে, বিশেষ করে মিতুর জন্য। অনেক ভালোবেসে ফেলেছি মেয়েটাকে। রাতে ঘুম আসে না, কিছুই ভালো লাগছে না, তাই ছাদে গেলাম। ছাদের কোণে দাঁড়িয়ে আছি, পেছন থেকে কে যেন এসে জড়িয়ে ধরলো। কে? প্লিজ আমাকে ছেড়ে যেও না, থাকতে পারবো না আমি তোমায় ছাড়া। ও তুমি? চাইলেও যে আমি আর থাকতে পারবো না। অনেক তো তোমাদের খেলাম, এবার নিজে কিছু করতে চাই। প্লিজ। এখন এখানে থাকলে ছোট লোকের যে চরম শিখরে আমি আটকে আসি সেটুকু থাকবে না। আমাকে এখানে থাকতে বলে আর ছোট করিও না। আমাকে ক্ষমা করো প্লিজ, আর কখনো তোমাকে বুঝবো না। আরে পাগলি, আমি তোমায় সেদিনই ক্ষমা করে দিয়েছি। তাহলে আমি ছেড়ে যাচ্ছ কেন? দেখো মিতু, আমাকে পেছনে ফিরেও না। আমার পথে আমাকে যেতেই হবে। তুমি ভালো থেকো সব সময়, আমি শুধু এটাই চাই। আমি ওখান থেকে চলে আসলাম। আমি আর কিছুক্ষণ থাকলে হয়তো ওর মায়ে জড়িয়ে পড়তাম, কিন্তু এখন যে আমার সময় সামনে এগোবার। আমার প্রতি তোমার এতটুকু ভালোবাসা থাকলে আমি তোমাকে অবশ্যই পাবো। মিতু ওখানে কান্না করতেছে। আমি রুমে চলে আসলাম। ভোরে কে যেন দরজায় নক করতেছে। আমি উঠে দরজা খুলে দিয়ে তো পুরাই অবাক। মিতু এখানে? কি ব্যাপার মিতু, তুমি এখানে? কেউ দেখলে কি ভাববে? মিতু কোনো কথা না বলে ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। কি করছো এসব মিতু? আমি তোমাকে হারাতে পারবো না, তোমার সাথে আমাকেও নিয়ে যাও। মিতু কি বলো এসব? আমি মেসেজ আছি পড়তে। আমি কিচ্ছু জানি না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি কয়েকদিন পর আসবো। তুমি কেন চলে যাচ্ছ বলো তো? মিতু, আমার বাবা মায়ের স্বপ্ন আমার পূরণ করতে হবে। কিন্তু এখানে থেকেই তো তুমি। প্লিজ মিতু, আমায় বাধা দিও না।
মিতু আর কিছু না বলেই কান্না করতে করতে চলে গেল। আমিও সব প্যাক করে রেডি হলাম। মিতু আর কিছু না বলেই কান্না করতে করতে চলে গেল। আমিও সব প্যাক করে রেডি হলাম। আমি সব নিয়ে চলে আসলাম ওখান থেকে। প্রায় 7 দিন হয়ে গেল ওখান থেকে এসেছি। মিতুকে খুব দেখতে ইচ্ছে করতেছে, কিন্তু এখন এসব নিয়ে ভাবলে হবে না। আমাকে সফল হতেই হবে আমার লক্ষ্যে। আমি আমার মতো চলতে শুরু করলাম। মিতুদের বাসায় এর মাঝে একবারও যায়নি। প্রায় 3 বছর কেটে গেল। আজ আমি সফল। হ্যাঁ, আমি ভালো একটা চাকরি পেয়েছি। আজ মিতুকে খুব মিস করছি, কিন্তু আজ আর কোনো বাধা নেই। আমি মিষ্টি নিয়ে মিতুদের বাসায় গেলাম। কলিং বেল বাজাতেই একটা ছেলে এসে দরজা খুলে দিল। আরে তুমি মনির ভাইয়া না? হ্যাঁ। আসো, ভেতরে আসো। তুই তো বড় হয়ে গেছিস রিহান। হুম। আচ্ছা, আন্টি কোথায় রে? তুমি বসো, আমি আম্মুকে ডাকছি। আচ্ছা যা। কিছুক্ষণ পর আন্টি আসলো। আসসালামু আলাইকুম আন্টি। কেন এসেছো এখানে? কি দরকার ছিল আসার? আমার যে একটা মাকে এখানে রেখে গেছি, তাকেই তো দেখতে আসলাম। থাক, আর বলতে হবে না। মা ভাবলে এতদিন মায়ের থেকে দূরে থাকতে না। আচ্ছা বাদ দেন আন্টি, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি বাবা। তুমি ভালো আছো? হ্যাঁ আন্টি, ভালো আছি। আন্টি, আঙ্কেল কি অফিসে? হ্যাঁ, অফিসে। ও আন্টি, মিতু কোথায়? ও মনে হয় ছাদে আছে। আচ্ছা আন্টি, আমি ওর সাথে দেখা করে আসছি। আচ্ছা, যাও। আমি ছাদে গেলাম। মিতু ছাদে বসে আছে। আমি গিয়ে ওর কাঁধে হাত দিতে ও চমকে পেছনে ঘুরে তাকালো। আমাকে দেখেই কেঁদে ফেলেছে। কি হলো, কাঁদছো কেন? কিছু না বলেই আমাকে এসে জড়িয়ে ধরলো। এতদিন পরে আমার কথা মনে পড়লো? আমাকে একবার দেখতেও ইচ্ছে হলো না তোমার? আমাকে তুমি এইটুকু ভালোবাসো? অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে। তোমাকে আমার প্রতিদিন মনে পড়েছে। আর তোমাকে ভালো না বাসলে কি আজ তোমার বাসায় আসতাম তোমাকে দেখতে? আমি তো ভেবেছি তুমি আমায় ভুলে গেছো, অন্য কাউকে তুমি ভালোবেসেছো। আমার পাগড়িটাকে ছাড়া আমি কি অন্য কাউকে ভালোবাসতে পারি? হয়েছে, আমাকে ভালোবাসলে এতদিন আমাকে না দেখে থাকতে পারতে না। আচ্ছা ঠিক আছে, এখন ছাড়ো, হয়েছে। আর কান্না করতে হবে না। এখন তো আমি এসে গেছি। না, আমি আর তোমাকে ছাড়ছি না, তুমি আবার পালিয়ে যাবে। আরে যাবো না তো কোথাও। আচ্ছা আসো, এখানে বসো। কি অবস্থা করেছো নিজের? কেন, আমি কি মোটা হয়েছি? না, শুকিয়ে গেছো আর দাড়ি রেখে দিয়েছো। আচ্ছা বাদ দাও। তুমি আমাকে না দেখে কিভাবে ছিলে এতদিন মিতু? অনেক কষ্টে ছিলাম। প্রতিদিন তোমায় ফোন করেছে, কিন্তু তোমার ফোন বন্ধ পেয়েছি। এত নিষ্ঠুর হতে পারলা তুমি কিভাবে? আসলে আমার জেদ চেপে গিয়েছিল, তাই এরকম করেছি। আর আমাকে ছেড়ে যাবা? ভবিষ্যতে কি হতে পারে এখন কিভাবে বলবো? মানে কি তুমি আবার? না, এবার তোমাকে বিয়ে করে তারপর তোমাকে নিয়ে যাব। সেটাই জানো মা। আচ্ছা মিতু, তোবা কোথায় এখন? কেন ওর কথা বলছো কেন? তুমি আমার কাছে এসেছো শুধু আমার কথা বলবা? না মানে, মেয়েটা আমাকে খুব ভালোবাসতো। আবার? আচ্ছা ঠিক আছে, চলো নিচে যাই। আমরা নিচে চলে আসলাম। আঙ্কেল অফিস থেকে এসেছে। আমাকে দেখে তো খুশি। আজকে কিন্তু আব্বু আম্মুকে বলবা যে তুমি আমাকে বিয়ে করতে চাও। আরে পাগল নাকি, আমি করতে পারবো না। কি বললা? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। সবাই একসাথে খেতে বসলাম। আব্বু, মনি তোমাকে এই যেন বলতে চায়। হ্যাঁ মনির, বলো কি বলবা? না মানে আঙ্কেল, তেমন কিছু না। আরে তুমি ভয় পেও না, কি বলবা বলো। আসলে আঙ্কেল, আপনাদের মত। হ্যাঁ আমাদের মতো। তারপর? পানি খাবো। মিতু আমাকে পানি দিয়ে কানে কানে বলে গেল। আর যদি বলতে না পারো, তাহলে পাশের বাসার রোহান আমাকে ভালোবাসে, কাল ওর সাথে পালিয়ে যাবো। না না, আমি বলবো তোমায় আমি অনেক ভালোবাসি। তাহলে সেটা আব্বু আমাকে বলো। হ্যাঁ বাবা, কি যেন বলবা? আসলে আঙ্কেল, আমার মিতু দুজন দুজনকে ভালোবাসি। আর আপনাদের মত পেলে আমরা বিয়ে করতে চাই। আঙ্কেল আর আন্টি আমার দিকে তাকিয়ে আছে। মিতু, মনির যেটা বলছে সেটা কি সত্য? জি আব্বু, আমি ওকে অনেক ভালোবাসি। আঙ্কেল আর আন্টি দুজনে দুজনের দিকে তাকিয়ে হাসে। আমি টেনশনে আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, কি হলো আঙ্কেল, আপনারা হাসেন কেন? আসলে বাবা, আমি তোমাকে এক্ষুনি ঠিক এই কথাটাই বলতাম। তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে সেই প্রথম থেকেই, তাই তোমার সাথেই আমরা মিতুর বিয়ে দেব বলে ভেবেছিলাম। ও তাহলে তো ভালোই হলো। আমি তাহলে কালকে বাবা মাকে পাঠিয়ে দেই। তার প্রয়োজন হবে না, তোমার বাবা মায়ের সাথে আমরা অনেক আগেই কথা বলেছি।
আর তুমি এখানে এসেছো জেনে আমি ওনাদের খবর দিয়েছি, ওরা আসতেছে। আচ্ছা আঙ্কেল, তাহলে আজ আমি চলে যাই। কোথায় যাবা তুমি? বাসায় যাই। না, তুমি কোথাও যাবা না, তুমি আজ এখানেই থাকবে আর আমি তোমার কোনো কথাই শুনবো না। কি আর করার, থেকেই গেলাম। পরের দিন বাবা মা আসলো আর সন্ধ্যায় আমাদের বিয়েটা হয়ে গেল। আমার কিছু ফ্রেন্ড এসেছে। সব কাজ শেষে বাসার ঘরের দিকে যাচ্ছি। বেচরে ঢুকে দেখি মিতু ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমার চাচিটা কি লজ্জায় ঘোমটা দিয়েছে নাকি মানুষ দেখাতে? হ্যাঁ, আর কিছু বলতেই পারলাম না। আমার পাঞ্জাবির কলার ধরে খাটে ফেললো। এটা কি করতেছো? কেন? ছাত্রী এখন স্যারের সাথে রোম্যান্স করবে? এটা কিন্তু ঠিক না। তুমি কিন্তু আমার ছাত্রী, ভুলে যেও না। ছাত্রীটা এখন বউ হয়েছে। হলে কি ওসব করতে হবে নাকি? কি করতে হবে আর কি করতে হবে না বুঝিয়ে দিচ্ছি এক্ষুনি। ও ভাই, কেউ বাঁচান, আমার ইজ্জত লুটে নিল রে ভাই। কেউ আছেন, বাঁচান। মেয়েটোর ঠোঁট আমার ঠোঁটে লাগিয়ে দিয়েছে। কিছু বলতেও পারছি না। ভালো থাকবেন সবাই। এখন আপনারা যান, আমি বাসর করি আমার বউয়ের সাথে। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। তো কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।